আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আছি কোয়ান্টাম নার্সিং কোচিংয়ের ফেসবুক লাইভে। প্রতিদিনকার মতো আজকে আমরা লাইভে উপস্থিত। যারা লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা লাইভে এখনও জয়েন করে নাই তাদের সুবিধার্থে আপনারা লাইভটা একটু দ্রুত শেয়ার করে দিবেন। আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। আমরা আলোচনা বেশি বাড়াবো না, এখন আমরা কথা না বলে আমরা মূল ক্লাসে চলে যাবে এখনই। যারা জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করবেন যে আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা আপনারা। আমার সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ সবাইকে। আমি ছাড়া কেউ নাই। ওকে, সবাই আসছে এখন। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আমরা আজকে যে ক্লাস ছিল আমাদের, একটু রেগুলার ক্লাস নিয়ে ফেললাম। আজকে হচ্ছে 14 নম্বর ক্লাস, আপনাদের 13 নম্বর ক্লাস হয়তো হয় নাই। 14 নম্বর ক্লাসে বাংলা আছে বচন, পদার্থ নির্দেশক, বানান এবং অপপ্রয়োগ। বানান এবং অপপ্রয়োগ দুটো খুব ইম্পর্টেন্ট টপিক, দুইটা খুব ইম্পর্টেন্ট টপিক। আমরা যদি প্রথম স্লাইডে চলে যাই, প্রথম স্লাইডে আছে কোনটি শুদ্ধ বানান। কোনটি শুদ্ধ বানান, এখানে 4টা বানান দেওয়া আছে। এই 4টা বানানের ভিতরে কোন বানানটি শুদ্ধ? একটা আছে ব্যতীত, 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 তারপর হচ্ছে ব্যতীত, ব্যতীত। কোন বানানটা এখানে সঠিক এটা আপনারা জানাবেন যে এখানে কোন বানানটা সঠিক, কোন বানানটা সঠিক এখানে। ওকে, সবাই কমেন্ট দেখতে পাচ্ছি। এখানে যে বানানগুলো দেওয়া আছে, বানানগুলোর ভিতরে দেখেন এই ব্যতীত বানানটা আমরা ম্যাক্সিমাম সময় এভাবে লিখে ফেলি, ব্যতীত এইভাবে লিখে ফেলি। এই বানানটা হচ্ছে ভুল বানান। এখানে এই বানানটা কি ভুল বানান, কারণ কি এখানে কিন্তু এই আকারটা হবে না। দেখি সবার অ্যান্সার একটু দেখি, সবার অ্যান্সার দেখি। 1-এর এ, ওকে, 1-এর এ কেন হচ্ছে? হ্যাঁ, 1-এর এ। দেখেন এই ব্যতীত অর্থ কি? এই ব্যতীত অর্থ হচ্ছে ছাড়া, ছাড়া বা। যে তুমি ব্যতীত সবাই আসছে, তুমি ব্যতীত লাইভে সবাই আসছে, এরকম যদি বলে থাকি যে তুমি ব্যতীত ক্লাসে সবাই আসছিল, তাহলে তুমি ছাড়া ক্লাসে সবাই, তুমি ছাড়া। এখানে এই ব্যতীত অর্থ হচ্ছে ছাড়া বা সে বাদে, বাদ দিয়ে তার, অর্থাৎ এই ব্যতীত শব্দের অর্থ কি ছাড়া অথবা বাদে। যে তুমি ব্যতীত বা তুমি বাদে ক্লাসে সবাই আসছে, এই ব্যতীত শব্দের অর্থ হচ্ছে ছাড়া। তাহলে ব্যতীত বানানটা কীভাবে? এখানে আকার কিন্তু হবে না, বয়জাপলা তয় দীর্ঘি ত, ব্যতীত। এই বানানটা এখানে আকার বেশি আসছে, এখানে তো বানান এটার অর্থই হয় না, এগুলো কোনো অর্থ হয় না। সেক্ষেত্রে প্রথমটার উত্তর হচ্ছে 1। সবারই কমেন্ট পড়ছে,
সবারই কমন পড়ছে, ওকে। 2 নম্বর বানানটা দেখেন, এখানে দেওয়া আছে কোন বানানটি সঠিক। যে বানান শুদ্ধিকরণ, এটা ইংলিশের ক্ষেত্রেও আসবে স্পেলিংয়ে এবং বাংলার ক্ষেত্রেও আসবে। বাংলার ক্ষেত্রে এবং ইংলিশের ক্ষেত্রে 2 জায়গায় এই বানান শুদ্ধিকরণ পরীক্ষায় থাকবে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে পরীক্ষায় আসবে। দেওয়া আছে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ, এটা হচ্ছে আভ্যন্তরীণ, একটা হচ্ছে আভ্যন্তরীণ। এখানে এটা হচ্ছে আভ্যন্তরীণ, সরি কিন্তু ভুল করেছি, এই বানানটা এখানে আকার আছে আভ্যন্তরীণ। একটা আভ্যন্তরীণ, একটা অভ্যন্তরীণ, একটা আভ্যন্তরীণ, এটা অভ্যন্তরীণ। দেখেন পার্থক্য কোন কোন জায়গায় আছে। এখানে আভ্যন্তরীণ, আবার এখানে অভ্যন্তরীণ। এখানে আছে এখানে অভ্যন্তরীণ বানান, কিন্তু এখানে মূর্ধন্য ছিল, এখানে দন্তন্য আছে। এখানে অভ্যন্তরীণ, এটা একই রকম, কিন্তু এখানে মূর্ধন্য ছিল, এখানে আছে দন্তন্য। তাহলে দেখেন 4টা বানানই কিন্তু 4 রকম, কোনোটার সাথে কোনোটা মিল নাই। 4টা জায়গায় 4 রকম বানান। এখানে এটা হচ্ছে আভ্যন্তরীণ, এখানে মূর্ধন্য, এখানে অভ্যন্তরীণ, এটা মূর্ধন্য, 2টা বানান আলাদা আলাদা। আভ্যন্তরীণ, এখানে দন্তন্য আছে, এখানে এখানে আছে দন্তন্য। তাহলে কোন বানানটা এখানে সঠিক? 2-এর 2, 2-এর 2, 2-এর বি, 2-এর হ্যাঁ 2-এর বি অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ শব্দের অর্থ কী? এই যে অভ্যন্তরীণ, এই বানানটা আমরা সঠিক বলতে চাচ্ছি, তাহলে এই অভ্যন্তরীণ শব্দের অর্থ কী? এই যে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ এই শব্দটার অর্থ কী? অভ্যন্তরীণ শব্দের অর্থ হচ্ছে, অভ্যন্তরীণ শব্দের অর্থ কী? অভ্যন্তরীণ শব্দের অর্থ কী আপনারা বলেন, যে অভ্যন্তরীণ শব্দের অর্থ কী? অনেকে কমেন্ট করছে, অনেকে কমেন্ট করছে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ হচ্ছে ভিতরের বিষয়। অভ্যন্তরীণ মানে কি? ভিতরে, যে আমরা বলি আমার দেশে অভ্যন্তরীণ বিষয়, বা এটা আমার ফ্যামিলির অভ্যন্তরীণ বিষয়, অর্থাৎ একটা ভিতরের জিনিস, যে পার্সোনাল বলতে পারি আমরা, যে আমরা বিভিন্ন সময় বলে থাকি এই দেশ, এই বিষয়টা বা এই বিষয় নিয়ে অন্য কেউ নাক গলাতে এসো না, অন্য কথা বলতে এসে, এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বিষয়। এটা আভ্যন্তরীণ উচ্চারণ করে থাকে, কিন্তু আমাদের সঠিক উচ্চারণ হচ্ছে অভ্যন্তরীণ বিষয়। এটা হবে অভ্যন্তরীণ বিষয়। হ্যাঁ, ভিতরে, নিজ, ওকে। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে গীতাঞ্জলি বানান আছে, গীতাঞ্জলি, বিভিন্ন গীতাঞ্জলি, গীতাঞ্জলি, এটা হচ্ছে গীতাঞ্জলি, এটা গীতাঞ্জলি, গীতাঞ্জলি, এটা এখানে রস্বীকার, এখানে দীর্ঘিকার ছিল, আবার এখানে রস্বীকার ছিল, এখানে দীর্ঘিকার, আবার এখানে রস্বীকার, 2টাই রস্বীকার আছে, আবার এখানে আকার একটা কম আছে। তাহলে কোন বানানটা এখানে সঠিক আছে? গীতাঞ্জলি। দেখেন গীতাঞ্জলি কার কাব্যগ্রন্থ? গীতাঞ্জলি কার লেখা? গীতাঞ্জলি কার লেখা? গীতাঞ্জলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, যার কারণে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। আসলে আমরা বিভিন্ন সময় বলে থাকি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। আসলে তিনি এই গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করার কারণে, সেই ইংরেজি অনুবাদের নাম ছিল হচ্ছে সং অফারিংস। এই গীতাঞ্জলি কাব্যের ইংরেজি যে লেখা ছিল, ওটার নাম দেওয়া ছিল সং অফারিংস। এই গীতাঞ্জলির ভূমিকা অংশ লিখেন, পরীক্ষা প্রশ্ন আসে, ভূমিকা কে লিখেন? ডব্লিউ বি ইয়েটস, লেখেন হচ্ছে এই গীতাঞ্জলি কাব্যের ভূমিকা। এবং প্রশ্ন আসতে পারে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ কে করেন? এটা কিন্তু পরীক্ষা বিভিন্ন সময় এসে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এই গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করছে। গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি এশিয়ার ভিতরে বা ভারতবর্ষে তিনি প্রথম সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর, গীতাঞ্জলি। একটা বিষয় মনে রাখবেন, এই যে অঞ্জলি বানান যখনই আসবে, সেটা শ্রদ্ধাঞ্জলি হতে পারে, গীতাঞ্জলি হতে পারে, অঞ্জলি বানান যখনই আসবে তখন রস্বীকার হবে। অঞ্জলি বানানে সবসময় রস্বীকার হবে। অঞ্জলি, এই অঞ্জলিতে সবসময় রস্বীকার হবে, সেটা শ্রদ্ধাঞ্জলি হতে পারে, গীতাঞ্জলি, যাই হোক না কেন, এই অঞ্জলি যখন উচ্চারণ হবে, অঞ্জলি উচ্চারণে সবসময় রস্বীকার হবে। তাহলে গীতাঞ্জলি রস্বীকার কোন কোন জায়গায় আছে? রস্বীকার আছে অঞ্জলিতে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটা হবে না, আমরা বুঝতে পারতেছি। এখন উচ্চারণ হচ্ছে গীত অঞ্জলি, দেখেন এখানে আছে গীত,
এখানে কিন্তু আকার নাই, তাহলে এটা কি? এটাও কিন্তু হবে না, অঞ্জলি এখানে হচ্ছে না। তার বাকি থাকে হচ্ছে এটা আর এটা। এখন গীতা, গীতা বানানো হচ্ছে দীর্ঘিকার দিয়ে, এখানে বলা হচ্ছে গীতা, এই যে গীতাঞ্জলি এখানে দীর্ঘিকার দিয়ে লেখা হয়েছে, এই জন্য এটা হচ্ছে গীতাঞ্জলি, দীর্ঘিকার দিয়ে হচ্ছে সঠিক বানান। তাহলে আমরা কি বলতেছি? গীতাঞ্জলি সঠিক অ্যান্সার কোনটা? এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তিন নম্বর কোশ্চেন আছে সমীচীন। আপনারা যারা নোট বা খাতা নিয়ে বসছেন তার একটা বিষয় লিখেন, এইখানে এরকম লিখেন 2 1, অথবা আমি একটু লিখি 1 2 1, 1 2 1, তারপর হচ্ছে 2 1, এরকম লিখেন, আমি পরে বোঝাচ্ছি এগুলো কি। তারপর হচ্ছে 1 2 1 2, তারপর হচ্ছে 2 2, তারপর হচ্ছে 1 2 1 2, এভাবে লিখেন। তারপর কিছু কয়েক জায়গায় লিখেন 1 1 1 1, এভাবে লিখেন কিছু অর্থ। দেখেন আমাদের এখানে এই যে সমস্যাটা যখন লিখতে যায়, আমাদের সমস্যা কোন জায়গায় হয়? আমাদের কিন্তু আকার বা একারের সমস্যা হয় না, কারণ এগুলো উচ্চারণ করলে আমরা বুঝতে পারি কখন আ হবে কখন এ হবে। আমাদের সমস্যা হয় রস্যিকার দীর্ঘিকারে, কারণ দুইটার উচ্চারণ একই রকম, রস্যি হবে না দীর্ঘই হবে, বা রস্যু হবে না দীর্ঘ হবে, এটা আমাদের সমস্যা হয়। সেক্ষেত্রে এই যে রস্যিকার বা রস্যকার যেটা আছে, এই দুটো যদি আমি অন ধরি, আমার সাথে এটার সাথে এটা মিলবে না, কিন্তু এটা সমী, এটা কিন্তু সম বলবো না আমরা, তাহলে এটার সাথে এটাও কিন্তু মিলবে না। সেক্ষেত্রে আমরা এটা এবং এইটা, এই দুটাকে আমরা এক ধরতে পারি, এটা হচ্ছে এক। আর যদি আমরা এই দীর্ঘিকার এবং দীর্ঘকার যেটা, এটাকে দুই ধরি, দীর্ঘিকার যেটা এবং এটাকে যদি দুই ধরা হয়, তাহলে কিন্তু আমরা বানানগুলো খুব সহজে আলাদা করতে পারবো। যে এভাবে আপনারা ভাগ করে করে কোনটা কোন গ্রুপে পড়ে, কোনটা কোন গ্রুপে পড়ে, এটা এখানে ভাগ করবো। যদি আমি কয়েকটা বানান এখানে লিখি, যেমন নিশিথিনী, আমাদের পিপিলিকা বানান বা নিশিথিনী বানানগুলো, বা নিপীড়িত, এরকম যে বানানগুলো আছে, আমি লিখি পিপিলিকা, লিখলাম পিপিলিকা। দেখেন পিপিলিকা হচ্ছে 1 2 1 গ্রুপ, 121, পিপিলিকা হচ্ছে 121, তাহলে পিপি 121 দীর্ঘিকার অবশ্যই হবে। দীর্ঘিকার মানে 202 মানে কি? এই দুটোর একটা হবে, তাহলে এখানে উচ্চারণটা কি? ই, তাহলে অবশ্যই কি দীর্ঘিকার হবে পিপি। তারপর আবার একের উচ্চারণ পিপিলিকা। আপনারা এই বিষয়গুলো বানান পড়ার সময় যদি একটু খেয়াল করে লিখেন, তাহলে এই বিষয়গুলো কিন্তু খুব সহজে লিখতে পারবেন। পিপিলিকা। তারপর আছে হচ্ছে মুমূর্ষ বানানটা পরীক্ষায় বারবার আসে, মুমূর্ষ, এটা যদি আমরা এর ভিতরে ফেলতে পারি, মুমূর্ষ, মু, এখানে দীর্ঘকার, আবার মুমূর্ষ মধ্যাংশ মুমূর্ষ, তাহলে 1 2 1, এখানে রস্যকার দীর্ঘকার রস্যকার, রস্যকার দীর্ঘকার রস্যকার, তাহলে এখানে কিন্তু আমরা এটা 1 2 1 ভিতরে ফেলতে পারি খুব সহজেই। এরপরে এখানে যে বানানটা আছে সমীচীন, এটা আমরা এই 22 ভিতরে ফেলতে পারি। সমীচীন, সমীচীন কীভাবে লেখা যায়? সমীচীন, তাহলে সমীচীন যদি 22 ভিতরে লিখি, সমীচীন, দুইটা দীর্ঘিকার হবে, দুইটা দীর্ঘ, সমীচীন হচ্ছে 22, সমীচীন 22। এরপর আছে আমরা যদি এখানে দেখি, এই যে 1 2 1 2, 12 12, নিশি, এটা পরীক্ষা বাসায় নিশি, তারপর হচ্ছে থিনি, নিশি থিনি, এই যে বানানগুলো খুব সহজে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি, খুব সহজে মনে রাখতে পারি। তাহলে এইভাবে, কারণ আমার এই যে দীর্ঘিকার রস্যিকারে পার্থক্য সৃষ্টি হয়, তাহলে এই বানানগুলো আপনারা এইভাবে পড়বেন, তাহলে মনে থাকবে। তাহলে সমীচীন মানে সঠিক অ্যান্সার কোনটা? দীর্ঘিকার দুইটাই আছে কোন জায়গায়? দীর্ঘিকার দুইটাই আছে হচ্ছে এটাতে, তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। পড়ার সময় ওই বানানগুলো আপনারা আলাদা করে ফেলবেন, পড়ার সময় আমরা কোন বানানটা পড়তেছি গ্রুপগুলো ভাগ করে ফেলুন, ভাগ করে আলাদা আলাদা করে লিখবেন, তাহলে পরে মনে থাকবে। নিয়মটা বুঝি নাই স্যার, নিয়মটা বুঝি নাই। নিয়মটা হচ্ছে যে আমাদের সমস্যা হয় এই যে আকার, একার বা আকারে কিন্তু আমাদের সমস্যা হয় না, কোথায় আকার হবে কোথায় একার হবে এটা বুঝতে পারি, কোথায় রিকার হবে এটা বুঝতে পারি, কিন্তু আমাদের সমস্যা হয় কোথায়? যখন আমরা এই রস্যিকার বা দীর্ঘিকার কোনটা এটা বুঝতে পারি না।
রস্যিকার হবে না দীর্ঘিকার হবে এটা বুঝতে পারি না, বা রস্যকার হবে না দীর্ঘকার হবে এটা বুঝতে পারি না। যদি আমরা এই দীর্ঘিকার বা দীর্ঘকার এটাকে 2 ধরি, এটা 2, আর এই যে রস্যিকার বা রস্যকার এটা যদি 1 ধরি, তাহলে এই সমীচীন এটা দুইটাতে দীর্ঘিকার আছে, তার মানে এটা হচ্ছে 2 গ্রুপের সদস্য, 2 দুইটাতে দীর্ঘিকার আছে। আমার এটার সাথে কিন্তু এটা মিলবে না, আমার কিন্তু এই দীর্ঘিকার এবং এই দীর্ঘকারেরও ঝামেলা হবে না। তাহলে এটা এই দুইটাকে আমরা 2 ধরতেছি, এই দুইটাকে যদি 2 ধরি তাহলে কিন্তু আমি খুব সহজেই এই বানানগুলো মনে রাখতে পারবো। ওকে, আশা করি এখন বুঝতে পারছেন আপনারা। এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাই। বলা হচ্ছে অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড। একটা অনুবাদ করতে বলছে এখানে একটা শব্দ দেওয়া আছে, একটা বাক্য দেওয়া আছে, অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড। এটা ছোটোবেলা থেকে আপনারা পড়তে পড়তে অভ্যস্ত, এটা খুব সহজ একটা বিষয়। সোনা সবসময় চকচক করে, আর চকচক করলে সোনা হয় না, সোনা কখনোই চকচক করে না, সোনা সবসময় চকচক করে না। এইটার একটা যে প্রবাদ আছে, এই প্রবাদটা আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি বিভিন্ন ক্ষেত্রে। এটাকে কি বলা হয়ে থাকে যে অল দ্য গ্লিটার ইজ নট গোল্ড, যে সবসময় গ্লিটার্স মানে কি, গ্লিটার্স যে চকচক করলে, এখানে গ্লিটার্স হচ্ছে কুয়াশা, তাহলে এখানে চকচক করলেই শোনা হবে বা এরকম কিছু যে শব্দগুলো বলা হচ্ছে, আপনাদের আনসারটা একটু দেখি। অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না, চকচক করলেই শোনা হয় না। পাশের বি চকচক করলেই শোনা হয় না। যে একটা জিনিস দেখলে যদি চকচক করে, একটা জিনিস চকচক মানে কি উজ্জ্বল বোঝানো হচ্ছে, যদি উজ্জ্বল দেখে বুঝতে পারি এটা স্বর্ণের মতো, আমরা দেখে মনে হতে পারে স্বর্ণ। সিটি গোল্ডের যে জিনিসগুলো ইমিটেশন আছে, ইমিটেশন গয়নাগুলো কিন্তু চকচক করে, তাহলে এটা কি স্বর্ণ? তাহলে চকচক করলে কিন্তু স্বর্ণ হয় না বা সোনা হয় না। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে জিনিস দেখতে ভালো মনে হলেও, জিনিস দেখতে ভালো মনে হলে আসলে এটা যে ভালো সবসময় হবে এরকম কিন্তু না। তাহলে চকচক করলে কিন্তু সবসময় বা সোনা হবে না। বলা হচ্ছে কোন বানানটি সঠিক, কোন বানানটি সঠিক। ষোড়শ, 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 এখানে 4টা বানান দেওয়া আছে। 4টা বানানের ভিতরে কোন বানানটা সঠিক? এখানে যে শব্দগুলো ষোড়শ, ষোড়শ, এইখানে কোন বানানটা সঠিক আপনাদের অ্যান্সারটা আমি দেখি, তারপরে একটু ব্যাখ্যায় যাবো, একটু ব্যাখ্যা দেবো। এটারে অল্প কিছু ব্যাখ্যা প্রয়োজন আছে এখানে। 6-এর 1, 6-এর 1, 6-এর 1, সবাই যদি 6-এর 1 বলতে চাচ্ছে তাহলে আমি কিছু ব্যাখ্যায় চলে যাই। 6-এর 1 সবাই বলছে 6-এর 1, এটা আবার সন্ধির ভিতরে আসে, এটা নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি, সেক্ষেত্রে এটা হচ্ছে, এটা সন্ধি বিচ্ছেদ কী হবে? ষোড়শের সন্ধি বিচ্ছেদ কী হবে? নিপাত নিষিদ্ধ কোনো নিয়ম মানে না, শর্ট প্লাস 10, এটা পরীক্ষায় আসে। ষোড়শের সন্ধি বিচ্ছেদ, ষোড়শ সন্ধি বিচ্ছেদ শর্ট প্লাস 10, এগুলো নিয়ম মানে না। ষোড়শের সন্ধি বিচ্ছেদ হচ্ছে শর্ট প্লাস 10, শর্ট প্লাস 10, খুব ইম্পর্টেন্ট। ষোড়শের সন্ধি বিচ্ছেদ হচ্ছে শর্ট প্লাস 10, শর্ট প্লাস 10, ওকে, হ্যাঁ, শর্ট প্লাস 10, শর্ট প্লাস 10, ওকে। তাহলে আমাদের পরের কোশ্চেনে যাই। এখানে 4টা বানান দেওয়া আছে, কোন বানানটা সঠিক? এখানে সরি, কোনটা ভুল? এখানে বলা আছে কোন বানানটা ভুল লেখা হয়েছে। 3টা বানান সঠিক আছে এখানে, এখানে 4টা বানানের ভিতরে 3টা বানান সঠিক, একটা বানান ভুল আছে। সেই ভুল বানান কোনটা? ভুল বানান কোনটা? ভুল বানান কোনটা? এখানে আপনারা বলেন যে ভুল বানান কোনটা?
এই যে শ্রদ্ধাস্পদ এর অর্থ হচ্ছে শ্রদ্ধা পাওয়ার যোগ্য। শ্রদ্ধাস্পদ অর্থ হচ্ছে শ্রদ্ধা পাওয়ার যোগ্য। যিনি শ্রদ্ধা পাওয়ার যোগ্য বা সম্মানী ব্যক্তি তাকে বলা হয় শ্রদ্ধাস্পদ। বৃহস্পতি একটা গ্রহের নাম হতে পারে, একটা বারের নাম হতে পারে। নিষ্পত্তি মানে শেষ করা। চতুষ্পদ মানে কি? যার চারটা পা আছে, যে প্রাণীর চারটা পা তাকে বলে চতুষ্পদী প্রাণী। আমরা বলে থাকি, ছোটবেলায় পড়ছেন গরু একটি চতুষ্পদী প্রাণী, গরু রচনা পড়ার সময় পড়ছেন না, গরু একটি চতুষ্পদী প্রাণী। তাহলে যার চারটা পা আছে তাকে চতুষ্পদী বলা হয়ে থাকে। একইভাবে নিষ্পত্তি মানে কি? শেষ করা। বৃহস্পতি, এখানে এটা সঠিক আছে কিনা বা কোনটা ভুল আছে, এখানে কোন বানানটা এখানে ভুল আছে এটা আপনাকে বলতে হবে যে এখানে কোন বানানটা ভুল। তিনটা বানান এখানে সঠিক আছে, তিনটা বানান এখানে সঠিক আছে, কোনটা এখানে ভুল? সাতের গ, সাথে ডি দিচ্ছেন অনেকেই, সাথে ডি দিচ্ছেন অনেকের, সাথে গ বলতে চাচ্ছেন। বৃহস্পতি বানানটা ভুল আছে এখানে। বৃহস্পতি বানানটা, হ্যাঁ, ম্যাক্সিমাম সঠিক অ্যান্সার হচ্ছে এখানে যে বৃহস্পতি বানানটা ভুল আছে, এখানে বিসর্গ হবে না। বিসর্গ এখানে হবে, বৃহস্পতি বানানে বিসর্গ এখানে হবে না। তাহলে এটা ভুল, এখানে বানানটা ভুল আছে, এখানে বৃহস্পতি বানানটা এখানে ভুল আছে। শ্রদ্ধাস্পদ বানান ঠিক আছে। সুস্মিতা আক্তার আপনি বলছেন ঘ মেবি, এরকম মেবি বললে হবে না। মেবি বলে দিয়ে আসলে পরীক্ষার হলে কিন্তু ভুল হবে, জেনে দিয়ে আসতে হবে যে কোনটা সঠিক হবে। শ্রদ্ধাস্পদ, শ্রদ্ধা পাওয়ার যোগ্য, বৃহস্পতি বানানে এখানে বিসর্গ হবে না। বলা হচ্ছে নিচের কোন বানানটি সঠিক? নিচের কোন বানানটি সঠিক? নিখুঁত মানে কি? নিখুঁত শব্দের অর্থ যার ভিতরে কোনো ভেজাল নেই, একদম সব সূক্ষ্ম, নিখুঁত বিষয়, সূক্ষ্ম বিষয়। প্রতিকূল মানে কি? এটা বানানটা যে কোনোটা ভুল থাকতে পারে, এটা ভুল থাকতে পারে, এটা ভুল থাকতে পারে, যে কোনোটা ভুল থাকতে পারে। আমি অর্থগুলো আগে বলি যে প্রতিকূল মানে কি? আমার অনুকূলে নাই, অর্থাৎ আমার সাধ্যের ভিতরে নাই বা আমার বিপরীত দিকে থাকে, বলতেছি আমরা প্রতিকূল বিষয়। এরপরে বলা হচ্ছে সুশীল। সুশীল বানান, এখানে সুশীল বানান ঠিক আছে কিনা বা সুশীল শব্দের অর্থ কি? হ্যাঁ, আপনাদের অ্যান্সারগুলো অনেক সুন্দর হচ্ছে। সুশীল, নিখুঁত, প্রতিকূল, নিখুঁত। এখানে সঠিক অ্যান্সার অনেকে সব প্রথম অ্যান্সার দিচ্ছেন, কেউ সুশীল দিচ্ছেন, কেউ নিখুঁত দিচ্ছেন। দেখেন এখানে নিখুঁত বানানটা সঠিক, ঠিক আছে, এখানে নিখুঁত বানানটা অবশ্যই সঠিক, কিন্তু এখানে আরেকটা বানান সঠিক আছে, শুধু নিখুঁত না, এখানে সুশীল বানানটাও সঠিক। দুটো বানান সঠিক এখানে, শুধু নিখুঁত না, সুশীল বানানো সঠিক। আবার সুশীলা, যদি কখনো সুশীলা আসে, সুশীলা এটাও সঠিক। সুশীলা আছে কৃষ্ণের স্ত্রী, সুশীলা, এটাও সঠিক। নীলাজ বানানো রসিকার দিয়ে প্রতিকূল, এখানে দীর্ঘকার হবে। নিখুঁত বানানো সঠিক আছে, সুশীল বানানো সঠিক। তাহলে এখানে দুইটা বানান সঠিক, নিখুঁত বানানো সঠিক, প্রতিকূল বানানটা ভুল, এখানে দীর্ঘকার হবে। এখানে সুশীল বানানটা সঠিক আছে, নীলাজ রসিকার হবে, নীলাজ।
নীলাজ মানে যার কোনো লজ্জা নাই, যারা পড়াশোনা করে না, যে তারপরে এদেরকে আমরা বলতে পারি যে এরা নীলাজ, যে পড়াশোনা করে না তারপরেও বলে যে আমি চান্স পাবো। পড়াশোনা চান্স পাইতে গেলে পড়াশোনা করতে হবে। সুশীল, হ্যাঁ সুশীলও ঠিক আছে, সুশীলও ঠিক। তাহলে এখানে ভুল সঠিক হচ্ছে দুইটা, নিখুঁত এবং সুশীল, দুইটা সঠিক এখানে। নিচের কোন বানানটি ভুল? এখানে নিচের কোন বানানটি ভুল? সরি, এটা হচ্ছে এখানে প্রশ্নটা হবে নিচের কোন বানানটি ভুল নয়। এইবার এখানে প্রশ্নটা হবে নিচের কোন বানানটি ভুল নয়, এটা এইভাবে আনসার করবেন, নিচের কোন বানানটি ভুল নয়। তার মানে এখানে তিনটা বানান ভুল আছে, এখানে তিনটা বানান ভুল আছে, আর একটা বানান সঠিক আছে। এখানে একটা বানান এখানে সঠিক আছে আর তিনটা বানান ভুল, সেভাবে আনসার করবেন। এখানে একটা বানান, এখানে একটা বানান সঠিক আছে, বাকি তিনটা বানানই ভুল। এবং কোন বানানটা সঠিক এটা আপনাদের পারার কথা, কারণ আমি একটু আগে কিন্তু নিয়ম শিখাইছি কীভাবে বের করতে হবে। সেই নিয়ম অনুযায়ী আপনারা এটা আমি লিখছিলাম যে একটা বানান এখানে সঠিক আছে, বাকিগুলো ভুল, বাকিগুলো ভুল। অনেকে বলছে নয়ের এ, নয়ের এ বলছে, নয়ের এ, নয়ের সি বলছেন অনেকেই, নয়ের সি বলছেন। দেখেন পরিপক্ক বানানটা হচ্ছে ভুল, এটা সঠিক না। পরিপক্ক বানান হচ্ছে, এটা ভুল বানান, এটা সঠিক হবে পরিপক্ক। ব, এখানে ক ক হবে না, একটা ক একটা ব হবে, একটা ক এবং একটা ব হবে, পরিপক্ক। পরিপক্ক, পরিপক্ক বানানটা হচ্ছে এখানে একটা মাত্র, আমি যদি এখানে লিখি পরিপক্ক, এখানে ব হবে, ক না, পরিপক্ক, ব ফলা হবে এখানে, পরিপক্ক, এটা হচ্ছে সঠিক এখানে। তাহলে এই বানানটা এখানে ভুল। মুহূর্ত, এখানে দীর্ঘকার হবে, মুহূর্ত বানান এখানে দীর্ঘকার হবে, রস্যকার না। মুমূর্ষ বানানটা এখানে সঠিক। শুশ্রূষা, শুশ্রূষা বানাসে এখানে দীর্ঘকার হবে, শুশ্রূষা। শুশ্রূষা মানে সেবা করা, মুমূর্ষ মানে অবস্থা খুবই খারাপ, তাহলে এই শুশ্রূষা মানে সেবা করা, তাহলে এখানে দীর্ঘকার হবে, রস্যকার না। মুমূর্ষ, হ্যাঁ। তাহলে এখানে নিচের কোন বানানটি ভুল নয়? তাহলে একটা বানান সঠিক আছে এখানে, আর তিনটা বানানে এখানে ভুল। দেখেন প্রমিত বানানের নিয়ম অনুযায়ী নিচের কোন শব্দ জোড়ে বানান শুদ্ধ? কোন শব্দ জোড়ে বানানটা শুদ্ধ আসলে বলতে হবে এখানে। প্রমিত নিয়ম অনুযায়ী কোন বানানটা শুদ্ধ? আমরা একটু আগে দেখছিলাম পিপিলিকা বানানো হচ্ছে 1 2 1, 1 2 1 মানে কি রস্যিকার দীর্ঘিকার রস্যিকার, এইভাবে হবে। তাহলে এটা পিপিলিকা বানান যদি আমি জানি, তাহলে এখানে এই নিয়ম অনুযায়ী কোনটা কোনটা আছে 1 2 1, তাহলে এটা হতে পারে। এটা হবে না, তিনটায় 1 আছে এখানে, ত্রিপল 1 না, 1 2 1 এটা হতে পারে, 1 1 1, তাহলে এটা হবে না। তাহলে প্রথমে আমরা একটা বানান দিয়ে দুটা অপশন বাদ দিয়ে ফেলতাম, তাহলে এটা কিন্তু হচ্ছে না। এখন আমরা দেখতে হবে কি এইখানে নির্নিমেষ বানানে কোনটা সঠিক আছে। নির্নিমেষ বানানে কোন বানানটা সঠিক, নির্নিমেষ বানানে কোন বানানটা সঠিক আছে এটা বের করতে হবে আমাদেরকে। একের ক, একের ক, 10-এর, হ্যাঁ 10-এর ক, 10-এর ক সবাই অ্যান্সার করছেন। নির্নিমেষ বানান, নির্নিমেষ বানান হচ্ছে শেষে মূর্ধন্য স হবে, এখানে দন্তু স আছে, তাহলে এই বানানটা এখানে ভুল। এখানে দন্তু স মূর্ধন্য স আছে, এটা সঠিক। নির্নিমেষ বানান, নির্নিমেষ এই বানানে এখানে মূর্ধন্য স হবে, দন্তু স হবে না। তাহলে পিপিলিকা হচ্ছে 1 2 1 গ্রুপ, 1 2 1 গ্রুপ, আমরা বলতে পারি 121 গ্রুপ, 121 গ্রুপের হচ্ছে পিপিলিকা। তাহলে 1 2 আমরা একটা বানান দিয়ে দুটো অপশন বাদ দিয়ে ফেললাম, তাহলে ওই দুটো অপশন হবেই না উত্তর। এভাবে আপনারা অপশন বাদ দিয়েও অ্যান্সার বের করতে পারবেন।
এরপরে বলা হচ্ছে কোনটি সঠিক শব্দ? আপাদমস্তক, আপাদমস্তক, আপাদমস্তক। এটা আপাদ মাস্তক লেখা আছে, এখানে আপাদ মস্তক, অপাদ মস্তক, আপাদ মস্তক। কোন বানানটা এখানে সঠিক আছে এটা আপনারা বলেন যে কোন বানানটা এখানে সঠিক। আপাদ মস্তক শব্দের অর্থ হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, এই শব্দের অর্থ হচ্ছে আপাদ মস্তক অর্থ পা থেকে মাথা পর্যন্ত। কিন্তু আপাদ মস্তক বানান কোনটা সঠিক? আপাদ মস্তক বানান কোন বানানটি সঠিক? আপাদ, আপাদ মস্তক, আপাদ মস্তক নাকি আপাদ মাস্তক নাকি আপাদ মস্তক নাকি আপাদ অপাদ মস্তক, কোন বানানটা সঠিক হবে এখানে? আপনাদের কমেন্টগুলো একটু দেখি আমি। পা থেকে মাথা পর্যন্ত, হ্যাঁ গ হবে 11C, 11C, 11 এ না। মরিয়াম আপনি ভালো করে পড়াশোনা করেন, আপনার পড়াশোনায় ঘাটতি আছে দেখে বুঝতে পারতেছি। মরিয়াম আপনি ভালো করে, আর এই 30 দিন সময় আছে, 30 দিন সময়টা কাজে লাগান। প্রত্যেকটা টপিক সবগুলো জায়গা ভালো করে, যে কোনো ল্যাকিংস না থাকে প্রত্যেকটা জায়গা আপনি ভালো করে পড়াশোনা করেন, প্রত্যেকেই, শুধু আপনি না, প্রত্যেকেই বলতেছে এই একটা মাস একটু পরিশ্রম করেন। অনেক পরিশ্রম করছেন, এই একটা মাস একটু পরিশ্রম করেন, আশা করি ভালো কিছু হবে। একটা শেষ সময় হাল ছেড়ে দেবেন না, যে জিনিসটা আপনি পারেন ওই জিনিসটাও আবার রিভিশন দেন। যেটা পারেন না ওটা তো পড়বেনই, যেটা পারেন ওইটা আবার রিভিশন শেষ দেন, এই একটা মাস রিভিশনের উপর রাখেন, তাহলে দেখবেন ভালো কিছু হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম উত্তর গ, আপাদ মস্তক গ, আপাদ মস্তক হচ্ছে সঠিক অ্যান্সার। বলা হচ্ছে ডালে ডালে কুসুম ভার। এখানে ভার অর্থ কি বোঝানো হয়েছে? ডালে ডালে কুসুম মানে কি? কুসুম মানে হচ্ছে ফুল, কুসুম মানে হচ্ছে ফুল। ডালে ডালে কুসুম ভার, এখানে এই ভার শব্দ দ্বারা কি, এই ভার দিয়ে কি বোঝানো হয়েছে? ডালে ডালে কুসুম ভার, ডালে ডালে কুসুম ভার, এখানে ভার দ্বারা কি বোঝানো হয়েছে? বারো, 12C, 12D। আলো, আলোটা একটু কমান প্লিজ ভাইয়া, আলো বেশি হয়ে যাচ্ছে, একটু আলো বেশি হওয়ার কথা না, এর থেকে আর কম কত করব, তো দেখতেই পাবেন না পরে। আর একটু ভালো করে আপনার ব্রাইটনেসটা একটু কমায় নিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। 12C, 12C, 12C বলছেন সবাই, সবাই যদি 12C বলছেন, আমার এখানে দ্বিমত কিছু কাছে নাই। অর্থাৎ এখানে ভার শব্দের অর্থ হচ্ছে সমূহ, ডালে ডালে কুসুম, সমূহ বা কুসুম ভার বলা হচ্ছে এখানে, ভার শব্দের অর্থ হচ্ছে সমূহ বোঝানো হয়েছে এখানে। বলা হচ্ছে নিচের কোন বহুত্ববাচক বা বহুবচন বা জ্ঞাপক শব্দ কেবল অপ্রাণীবাচক শব্দের সঙ্গে যুক্ত হয়? এখন বচনের সময় প্রাণী আর অপ্রাণী, অপ্রাণী দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাণী এবং অপ্রাণী। প্রাণী বলতে শুধুমাত্র উন্নত প্রাণী বা মানুষকে বোঝানো হয়েছে। বচনের ক্ষেত্রে এখানে প্রাণী বলতে মানুষকে বোঝানো হবে। এই মানুষের ক্ষেত্রে কি কি ব্যবহৃত হয়? বর্গ, গণ। মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় হচ্ছে বর্গ, গণ, বৃন্দ, রা, এগুলো ব্যবহৃত হয়। শিক্ষকবর্গ, শিক্ষার্থীগণ বা শিক্ষকগণ, শিক্ষকবৃন্দ, মন্ত্রীবৃন্দ। তাহলে এইভাবে এই বৃন্দ, বর্গ, গণ এগুলো ব্যবহৃত হয় প্রাণীবাচক অর্থাৎ উন্নত প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে, উন্নত প্রাণীবাচক বহুবচনের ক্ষেত্রে। আর উন্নত প্রাণী বলতে শুধু মানুষকে বোঝানো হবে এখানে, আর মানুষ ছাড়া বাকি যা আছে সবই অপ্রাণীর ভিতরে অন্তর্ভুক্ত। তাহলে এখানে কোন বহুত্ববাচক শব্দ শুধুমাত্র অপ্রাণীবাচক শব্দের সঙ্গে যুক্ত হয়? দেখেন এখানে বর্গ, গণ, বৃন্দ এগুলো ব্যবহৃত হয় কোথায়? শুধুমাত্র প্রাণীবাচক শব্দে।
তাহলে এখানে বর্গ গণ এই দুটা কিন্তু এখানে চলে আসছে, তাহলে এটা কিন্তু অপ্রাণীতে ব্যবহার হবে না, তাহলে এই দুটা এখানে বাদ, এই দুটা এখানে বাদ। আবার কিছু শব্দ আছে যেগুলো প্রাণী অপ্রাণী দুই জায়গায় ব্যবহৃত হয়, কিছু শব্দ আছে যে শব্দগুলো দুই জায়গায় ব্যবহৃত হয়, সেই শব্দগুলো কি, সেই শব্দগুলো থেকে আমরা এখানে যদি আমরা দেখি প্রাণী অপ্রাণী উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্রাণী অথবা অপ্রাণী, অপ্রাণী দুই ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটাকে আমরা সহজ কথায় মনে রাখবো হচ্ছে, যেটা দুই জায়গায় ব্যবহৃত সেটা হচ্ছে এইভাবে মনে রাখবেন cos 3, cos 3 মনে রাখবেন cos 3, cos 3 কি, কত হচ্ছে কুল, কুল, তারপর হচ্ছে সকল, এখানে এস তিনটা অর্থাৎ দন্তস তিনটা, এখানে ক একটা দিয়ে আর দন্তস তিনটা, সকল, কুল, সকল, সব আর সমূহ, এই তিনটা জিনিস, কুল, সকল, সব, সমূহ, এই তিনটা জিনিস প্রাণী অপ্রাণী সব জায়গায় ব্যবহৃত হতে পারে। যেমন কবিকুল, পক্ষীকুল, কবিকুল, পক্ষীকুল, পাখি সব, মানুষ সব, এইভাবে ব্যবহৃত, পাখি সব, ভাই সব, পাখি সব। তাহলে এই যে সব বা এই সবগুলো জিনিস কিন্তু সব জায়গায় অর্থাৎ প্রাণী অপ্রাণী সব জায়গায় ব্যবহৃত হতে পারে। তাহলে দেখেন এখানে কুল আছে, কুলটা প্রাণী অপ্রাণী দুই জায়গায় ব্যবহৃত হচ্ছে, এই যে কুলটা প্রাণী অপ্রাণী দুই জায়গায় ব্যবহৃত হচ্ছে, আর এখানে চাইছে কি শুধুমাত্র কেবল অপ্রাণীবাচক শব্দ, কেবলমাত্র অপ্রাণীবাচক শব্দ, অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয় হচ্ছে যে শব্দগুলো আছে দাম, গ্রাম, এই শব্দগুলো হচ্ছে দাম, গ্রাম, এই সব, তারপরে রাজি, রাশি, কুসুম, নিশ্চয়, এই শব্দগুলো ব্যবহৃত হয় শুধুমাত্র অপ্রাণীবাচক শব্দের বহুবচনে। তাহলে এখানে কি হবে, এখানে উত্তর হচ্ছে দাম। বলছে কোনটি সঠিক নয়, এখানে দেওয়া আছে পিশাচ, পিশাচ দল, তারপর আছে বৃক্ষ রাশি, গুণগ্রাম, হস্তি রাজি, এখানে কোনটা সঠিক নয়? তেরো ডি, হ্যাঁ, কুল শুধু কুল শুধু পশু পাখিদের ক্ষেত্রে না, উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়, কুল পশু পাখির ক্ষেত্রে না, কবিকুল, তারপর হচ্ছে কবিকুল, এটা মানুষ বোঝানো হচ্ছে, কবিকুল, পক্ষীকুল, এটা পক্ষীকুল বলতে পশু পাখি বোঝানো হচ্ছে, পাখি বোঝানো হচ্ছে, তাহলে কুল দুই জায়গায় ব্যবহৃত হয়, উভয় ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। এখানে বলা হচ্ছে কোনটি সঠিক নয়, দেখেন দুইটা বহুবচনবাচক শব্দ আছে যে শব্দগুলো জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়, জন্তুর বহুবচনে, জন্তু, জন্তুর বহুবচনে, জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় পাল এবং জোত, পাল এবং জোত, এই দুইটা শব্দ শুধুমাত্র জন্তুর বহুবচনে ব্যবহৃত হবে, যেমন হস্তিপাল, হস্তিপাল বা হস্তি জোত, ভেড়ার পাল বা ভেড়ার জোত, এই যে শুধুমাত্র মহিষ পাল, ঘোড়ার পাল, গরুর পাল, এই শব্দগুলো শুধুমাত্র, তাহলে এই যে পাল এবং জোত এই দুইটা শব্দ শুধুমাত্র কোথায় ব্যবহৃত হবে, শুধু ব্যবহৃত হবে কোথায়, জন্তুর বহুবচনে, জন্তুর বহুবচনে ব্যবহার করা হবে পাল এবং জোত। 14, তাহলে হস্তি রাজি কিন্তু হবে না, কি হবে, হস্তি জোত অথবা পাল, হস্তি পাল বা হস্তি জোত হবে। হ্যাঁ, আলো কমাই দেওয়া হয়েছে, এখন আশা করি বুঝতে পারবেন। আলো কমাই দেওয়া হয়েছে, এখন আশা করি বুঝতে পারবেন। আলোর
আলোটা কমাই দেওয়া হয়েছে। ওকে, দেখেন তাহলে এখন আমরা এখানে উত্তর কোনটা হবে? হস্তিযুত। হস্তিযুত হচ্ছে উত্তর। হস্তি রাজি হবে না, হস্তিযুত হওয়ার কথা, সেক্ষেত্রে একটা ভুল আছে। ওকে, আমার এখানে বোঝা যাচ্ছে, বোর্ডের অপশান দেখা যাচ্ছে না, আলোর জন্য বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হওয়ার উদ্দেশ্য কি? এটা কিন্তু আমরা আগের ক্লাসে পড়ছি। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হওয়ার কারণ কি? আমরা দেখছিলাম প্রত্যয় কয় প্রকার, দেখছিলাম শব্দের শেষে ব্যবহৃত হয় একটা কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। এই প্রত্যয়গুলো যে নাম শব্দের সাথে যুক্ত হয়, নাম শব্দের সাথে প্রত্যয় যুক্ত হলে সেটা তদ্ধিত প্রত্যয়, ক্রিয়া শব্দের সাথে যুক্ত হলে কৃৎ প্রত্যয় হয়ে থাকে। তাহলে এই যেমন আমরা পড়ছিলাম চলন্ত, চলন্ত, এখানে এই যে চল অন্ত, এখানে চল প্লাস অন্ত, এখানে যে অন্ত প্রত্যয়টা চলের সাথে যুক্ত হওয়ার কারণে এটা চলন্ত ক্রিয়া বোঝানো হচ্ছে এখানে, চলন্ত এখানে একৃত প্রত্যয়। আবার ঢাকায় লিখি আমরা, বা চোরাই লিখছিলাম আমরা, চোরাই, চোরাই লিখছিলাম কি চোর প্লাস আই, চোরাই। তাহলে এই চোর আইটা বা অন্তটা একটা শব্দের পরে বা ধাতুর পরে, ধাতু কাকে বলা আছে? ক্রিয়া শব্দের মূল অংশ, ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু, আর নাম শব্দের মূল অংশকে বলা হয় প্রাতিপদিক। তাহলে এরপরে যখন এই প্রত্যয়গুলো যুক্ত করা হচ্ছে, এটার উদ্দেশ্যটা কি? এটা এগুলো যুক্ত করার উদ্দেশ্যটা কি? নতুন শব্দের গঠন, বাক্যের অলঙ্কার, শব্দের মিলন, না ভাষা সংক্ষেপ করা? নতুন শব্দ গঠন, নতুন শব্দ গঠন। এখন মনে হয় দেখা যাচ্ছে, এখন দেখা যাওয়ার কথা, লাইটটা কমানো হয়েছে, এখন মনে হয় সমস্যা হওয়ার কথা না। এগুলো করে দিন, এগুলো করে দিন। বলছেন সন্ধি কয় প্রকার? সন্ধি দুই প্রকার, সন্ধি দুই প্রকার, বাংলা সন্ধি, তৎসম সন্ধি। বাংলা সন্ধি দুই প্রকার, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি। সন্ধি দুই প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে বাংলা আর তৎসম। আবার এই বাংলা সন্ধি এটা দুই প্রকার, আর তৎসম সন্ধি তিন প্রকার। তৎসম সন্ধি হচ্ছে তিন প্রকার, এটা হচ্ছে স্বরসন্ধি, স্বর ব্যঞ্জন, স্বর ব্যঞ্জন, এটাও স্বর, এটা হচ্ছে একটা হচ্ছে স্বর, একটা হচ্ছে ব্যঞ্জন, একটা হচ্ছে বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি তিন। তাহলে সন্ধি প্রধানত দুই প্রকার, বাংলা সন্ধি, তৎসম সন্ধি। তৎসম সন্ধি আবার দুই প্রকার, তৎসম সন্ধি তিন প্রকার, এটা তিন প্রকার, আর বাংলা সন্ধি দুই প্রকার। ওকে, তাহলে আমরা যদি পরের কোশ্চেনে যাই, ধাতু বা ক্রিয়ার সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে? ধাতু বা ক্রিয়ার সাথে, মাত্র বললাম ধাতু বা ক্রিয়ার সাথে নাম শব্দের সাথে কি কি যুক্ত হলে কি বলে, আর ক্রিয়ার সাথে যুক্ত হলে কি বলা হয় তাকে মাত্র কিন্তু বললাম, এটা পারার কথা।
এখন ঠিক থাকবে। আমি ক্যামেরার সামনে গেলে আমাকে ফোকাস করতেছে ক্যামেরা, তখন বোর্ডকে ফোকাস করতে না পারার কারণে একটু মাঝে মাঝে অসুবিধা হচ্ছে। আমি একটু ক্যামেরার বাইরে থাকি, তাহলে আশা করি আপনারা বোর্ডটা দেখতে পাবেন। হ্যাঁ, ক্রিয়া শব্দ অর্থাৎ ধাতু, ক্রিয়ার মূল অংশ হচ্ছে ধাতু, ক্রিয়ার মূল অংশ কি ধাতু। এই ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হলে, ধাতুর সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় তাকে বলা হয় কৃৎ প্রত্যয়। আর যদি নাম শব্দের সাথে, নাম শব্দ একটু আগে বললাম চোরাই, চোর, এটা হচ্ছে ক্রিয়া না, এটা হচ্ছে নাম শব্দ। নাম শব্দের সাথে প্রত্যয় যুক্ত হলে তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। নাম তাকে তদ্ধিত প্রত্যয় বলা হয়ে থাকে। বলা আছে নিচের কোন শব্দটি উয়া প্রত্যয় যোগে গঠিত? নিচের কোন শব্দটি উয়া প্রত্যয় যোগে গঠিত? এই যে উয়া, এই প্রত্যয় যোগে গঠিত কোনটা? উয়া প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটা এখানে? দেখেন আমরা লাগোয়া, এটা ও কার, ও আ, এটা ওয়া, এটা আ প্রত্যয়, এটা আ প্রত্যয় এখানে। তাহলে উয়া প্রত্যয় কোথায় আছে এখানে? পর প্লাস উয়া, পড়ুয়া, এটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়। পর প্লাস উয়া, পড়ুয়া। তারপর চলন্ত, চালান, চড়াও, ডাকু, মোড়ক, বহতা, কান্না, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো সবই হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। যেমন আছে কি চালান, তারপর আছে চড়াও, ডাকু, ডাক প্লাস উ, ডাকু, মোড়ক, বহতা, কান্না, ডাকু, মোড়ক, বহতা, কান্না, চলন্ত। তারপর হচ্ছে চলন্ত, এই শব্দগুলো। তারপর হচ্ছে বাঁধনি, বাঁধনি, এই শব্দগুলো হচ্ছে সবই বাংলা কৃত প্রত্যয়। ডাকু, মোড়ক, বহতা, কান্না, চলন্ত, বাঁধনি, এগুলো সবই বাংলা কৃত প্রত্যয়। তাহলে এখানে কোন শব্দে ওয়া প্রত্যয় গঠিত হয়েছে? ওয়া প্রত্যয় গঠিত হচ্ছে পর প্লাস উয়া, পড়ুয়া। পড়ুয়া, 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 সতেরোর ঘ, সতেরোর গ, পড়ুয়া। রক্ষকই ভক্ষক বাক্যটি কোন জাতীয় বাক্য? বাক্যটি কোন জাতীয় বাক্য? দেখেন এখানে সরল বাক্যের স্ট্রাকচার হবে, আমি যদি এটাকে সরল বাক্য ধরি, এটা হচ্ছে একটা সরল বাক্য। এখানে একটা মাত্র একটি কর্তা, একটি কর্তা থাকবে, আর হচ্ছে একটি কর্তা থাকবে প্লাস একটি কর্তা প্লাস একটি সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া থাকবে। একটা কর্তা প্লাস সমাপিকা ক্রিয়া থাকবে, তাকে সরল বাক্য বলা হবে। আর মিশ্র বা জটিল বাক্য একই জিনিস। মিশ্র বাক্য আর জটিল বাক্য দুটো একই জিনিস। সরল বাক্য মানে সিম্পল সেন্টেন্স, ইংলিশে বলা হয় সিম্পল সেন্টেন্স। জটিল বাক্য হচ্ছে কমপ্লেক্স, আর যৌগিক হচ্ছে কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যে বিষয়গুলো আছে এটা হচ্ছে বাক্যের ভিতরে আসে। তাহলে যেখানে একটা মাত্র কর্তা, একটা মাত্র সমাপিকা ফাইনাইট ভার্ব থাকবে, তাকে বলতেছি সরল বাক্য। যৌগিক বাক্যের স্ট্রাকচারটা হবে এরকম। আমরা যদি একটু স্ট্রাকচারটা সহজে বুঝতে পারি, তাহলে বাক্যটা দেখেই বুঝতে পারো কোন ধরনের বাক্য। যৌগিক বাক্যে জটিল বাক্যের স্ট্রাকচারটা হবে ঠিক এরকম। জটিল বাক্যের স্ট্রাকচারটা হবে এরকম যে এখানে একটা বাক্য থাকবে আশ্রিত বাক্য, এখানে একটা বাক্য থাকবে খণ্ড বাক্য। এই বাক্যগুলো দেখেন, এখানে একটা বাক্য, এখানে একটা বাক্য, আর এই যে দুইটা জায়গা, এখানে হয় সর্বনাম থাকবে, সর্বনাম অথবা অব্যয়। একইভাবে এখানেও সর্বনাম অথবা অব্যয় থাকবে, সর্বনাম অথবা অব্যয়। তাহলে এটা হচ্ছে, যদি এরকম থাকে তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে জটিল বা মিশ্র বাক্য। জটিল বাক্য, মিশ্র বাক্য একই জিনিস। আর যদি কোনো বাক্যে এমন থাকে যে এটাকে সরল বাক্য, এখানে একটা সরল বাক্য, সরল, এখানে একটা বিষয়, এবং এখানে আরেকটা বাক্য,
তাহলে দেখেন তিনটা বাক্যের স্ট্রাকচার একটু খেয়াল করেন, তিনটা বাক্যের স্ট্রাকচার খেয়াল করেন। এখানে একটা সরল বাক্য, কারণ যার ভিতরে কোনো প্যাচ গোছ নাই, জটিল কিছু বিষয় নাই, সেটা হচ্ছে সরল বাক্য। এরকম একটা লম্বা লাইন, লম্বা একটা লাইন বলতে বোঝানো হচ্ছে একটি মাত্র বাক্য থাকবে, যে বাক্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, সমাপিক ক্রিয়া, একটা কথা থাকবে। আর এইখানে জটিল বাক্যের ভিতরে দুটো অংশ, এখানে দুটা বিষয় থাকবে, যেমন সর্বনাম থাকতে পারে, অব্যয় থাকতে পারে। যেমন আমরা বলি যখন বৃষ্টি হয় তখন ফুটবল খেলবো, তাহলে যখন বৃষ্টি হয় তখন ফুটবল খেলবো, তাহলে যখন তখন, যখন তখন, এই বাক্যটাকে যদি আমি যৌগিক বাক্যে নিয়ে যাই তাহলে বলতে পারি বৃষ্টি বৃষ্টি হলে বৃষ্টি হয় এবং বৃষ্টি হয় তবে ফুটবল, বৃষ্টি হয় তবে ফুটবল খেলবো। বৃষ্টি হয় তখন বলা হচ্ছে যখন বৃষ্টি হয় তখন ফুটবল খেলবো। এটাকে যদি আমি যৌগিক বাক্যে নেই, এটা যদি যৌগিক বাক্যে নেই তাহলে কি হবে? যদি যৌগিক বাক্যে নেই তাহলে বৃষ্টি হয় তবে যখন তখন, তাহলে বৃষ্টি হয় তবে ফুটবল খেলবো, আমরা বলতে পারি বৃষ্টি হয় তবে ফুটবল, বৃষ্টি হয় তবে ফুটবল খেলবো। তখন মাঝখানে একটা বিষয় আসবে, এখানে বৃষ্টি হয় তবে ফুটবল খেলবো। তাহলে এই বিষয়গুলো মাঝখানে যখন এইখানে আসতে পারে, যৌগিক বাক্যের মাঝখানে আসতে পারে এবং, এই মাঝখানে যেটা আসবে এবং, অথবা, আসতে পারে নতুবা, বরং, কিন্তু, এই ওয়ার্ডগুলো যদি মাঝখানে আসে, বা বা এই ওয়ার্ডগুলো যদি মাঝখানে আসে তাহলে আমরা বুঝে নেব এটা হচ্ছে যৌগিক বা যৌগিক বাক্য। আর যদি মাঝখানে এরকম যখন তখন, যদিও তবে, যদিও তবে, যদি তবে, যে সে, যিনি তিনি, এরকম থাকে, সেই বাক্যগুলো হচ্ছে জটিল বা মিশ্র বাক্য। এখানে রক্ষকে বাক্য ছিল একটা সরল বাক্য, এর ভিতরে কোনো কিছুই নাই, রক্ষক বাক্য একটা সরল বাক্য। বলা হচ্ছে কোন বানানটি শুদ্ধ, কোন বানানটি শুদ্ধ। এখানে কোন বানানটি শুদ্ধ? বৃষ্টি শেখ বলছেন মরিচিকা, শ্রমজীবী কেউ বলছেন উনিশের উনিশের হ্যাঁ ওকে, বৃষ্টি বলছেন মরিচিকা, অনেক অন্যজন বলছেন, লিজা বলছেন শ্রমজীবী। সবারই কমেন্ট দেখি, আমি একটু পড়ি। উনিশের ঘ, হ্যাঁ উনিশের ঘ, মিম বলছে উনিশের ঘ। সুমায় বলছেন, সুমায় মিম, লিজা, ফারজানা, লিমা বলছেন শ্রমজীবী। আর এখানে একমাত্র বৃষ্টি বলছেন মরিচিকা। মরিচিকা মানে কি জানেন? মরিচিকা দেখতে বলছে মিথ্যা বিষয়, দেখতে সত্য মনে হলো বাস্তব এটা মিথ্যা, এটাকে বলা হয় মরিচিকা। অর্থাৎ আমরা যখন প্রখর রৌদ্রে রাস্তায় চলবো, গাড়িতে থাকলে দেখবেন কিছু দূরে দেখা মনে হয় যে পানি দেখা যাচ্ছে, যাওয়ার পর দেখা যায় কিছুই না, এটাকে মরিচিকা বলে। মরুভূমিতে বালির পর যখন হাঁটা হয় দেখা যাচ্ছে খুব দূরে মনে হয় যেন ওইখানে পানির বিশাল সাগর, যখন যাওয়া হবে তখন দেখা যায় কিছুই না, এগুলো হচ্ছে মরিচিকা। অর্থাৎ যার অবাস্তব জিনিস, যার পিছনে ছোটা হচ্ছে এটা অবাস্তব। এই মরিচিকা বানানটা এখানে ভুল আছে, মরি দীর্ঘিকার রস্বীকার, এটা হচ্ছে দুই এক, এটা দুই এক গ্রুপের সদস্য মরিচিকা। সহযোগিতা, দেখেন এই সহযোগী বানানটা সঠিক, এখানে সহযোগী প্রতিযোগী দুটা বানানই সঠিক। যখন এই সহযোগী দীর্ঘিকার দিয়ে, কিন্তু এর সাথে যখন তা যুক্ত হবে, যদি তা যুক্ত হয় বা ত বা যুক্ত হয় কোনো শব্দের সাথে, ওই আগের দীর্ঘিকারটা রস্বীকার রূপান্তরিত হয়ে যায়, তখন উত্তর হবে প্রতিযোগিতা, প্রতিযোগিতা।
তখন এই দীর্ঘিকারটা রস্যিকার রূপান্তরিত হচ্ছে। একইভাবে সহযোগী, সহযোগিতা, তখন যখন তাযুক্ত হচ্ছে এটা শুধু রস্যিকার হবে। আর ইতিমধ্যে এই বানানটা এখানে ভুল, এটা আমরা ম্যাক্সিমাম সময় ভুল করে থাকি। ইতিমধ্যে মানে সঠিক বানান হচ্ছে ইতোমধ্যে, ইতোমধ্যে, এটা সঠিক বানান ইতোমধ্যে। তাহলে এখানে কিন্তু ভুল আছে, তাহলে এটাও কিন্তু ভুল, তাহলে এটাও ভুল আছে এখানে। আবার এখানে দীর্ঘিকার রস্যিকার, এটাও ভুল। সঠিক বানান কোনটা? শ্রমজীবী। জীবী বানানে সবসময় দীর্ঘিকার, জীবী বানানে, জীবী বানান সবসময় শ্রমজীবী, চাকরিজীবী, পেশাজীবী, জীবী বানান যখনই আসবে দুইটা দীর্ঘিকার হবে। এখানে বলা হচ্ছে সত্য বই মিথ্যা বলবো না, সত্য বই মিথ্যা বলবো না। এখানে বইটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে? বইটা এটা পদের ভিতর থেকে আসছে, পদের একটা বিষয়। এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে? জান্নাতুল মাওয়া বলছেন সি। ফারজানা লেমা অবাস্তব জিনিসকে মরিচিকা বলা হয়, হ্যাঁ অবাস্তব জিনিস। ফারজানা লেমা 20-এর, হ্যাঁ 20-এর গ বলছেন, সবাই 20-এর গ বলছেন। বলা হচ্ছে সত্য বই, শুধু যদি বই থাকতো, এই বইটা কিন্তু নাউন, তা বিশেষ্য, কিন্তু বলা হচ্ছে সত্য বই, এখানে এই বই দ্বারা বোঝানো হচ্ছে সত্য ছাড়া, এই বই বলতে বোঝানো হচ্ছে ছাড়া। আর যখন একটা শব্দের পরে একটা শব্দ বসে, অর্থাৎ একটা শব্দ যখন অব্যয়ের মতো কাজ করে বা বিভক্তির ন্যায় কাজ করে তাকে আমরা বলি অনুসর্গ। একটা শব্দের পরে বসে এবং বিভক্তির ন্যায় করে, বিভক্তির ন্যায় কাজ করে তাকে বলা হয় অনুসর্গ। উপসর্গ বসে শব্দের আগে, উপসর্গ বসে শব্দের আগে, শব্দের সাথে থাকে, তাহলে এটা হবে না। প্রত্যয় থাকে শব্দের শেষে, লাগানো থাকে, একসাথে লাগানো থাকে, তাহলে এটাও কিন্তু প্রত্যয় হচ্ছে না, উপসর্গ হচ্ছে না। হতে পারে বিশেষ্য বা অনুসর্গ। তাহলে বিশেষ্য হলে কিন্তু সত্য বই, যেহেতু বলা সত্য বই মিথ্যে বলবো না, এখানে একটা সত্যের পরে বসছে, বসে এটাকে কি বলছে? এখানে বিভক্তির ন্যায় কাজ করছে, সত্যের পরে বসে এটা বিভক্তির ন্যায় কাজ করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অনুসর্গ। আশা করি এটা আপনারা ক্লিয়ার হয়েছে। অনেকে প্রশ্ন আসার আগে উত্তর দিচ্ছে, কারণ বুঝতে পারতেছি না। আপনার এখানে নেট হয়তো একটু স্লো আছে, যে কারণে আপনি একটু ভিডিওটা পরে পাচ্ছেন। আপনি একটু কেটে দিয়ে রিফ্রেশ করলে দেখা যাবে যে অনেক সামনে চলে আসছেন। প্রশ্ন আসার আগে উত্তর দিচ্ছে না অনেকেই। আপনার এখানে ভিডিওটা যাইতে একটু স্লো হচ্ছে, যেহেতু নেট সমস্যার কারণে আপনি একটু ভিডিওটা পরে পাচ্ছেন। হ্যাঁ, বই দ্বারা ছাড়া বোঝানো হয়েছে, বই দ্বারা ছাড়া, সত্য ছাড়া মিথ্যা বলবো না। কারাগারে যখন আসামি কাঠগড়ায় দাঁড়ায় বা সাক্ষী কাঠগড়ায় দেয়, তখন তাকে পড়ানো হয় সত্য বই মিথ্যা বলবো না। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এটার উত্তর কি ছিল? এটা উত্তর ছিল অনুসর্গ। সবাইকে আমার পক্ষ থেকে, যেহেতু আমার ক্লাস আজকে শেষ ঈদের আগে, আমার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। ঈদের পরে আল্লাহ বাসা রাখলে দেখা হবে। দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া রইল। অবশ্যই ভালো করে পড়াশোনা করবেন। এই সময়টা ঈদ পরে আবার আল্লাহ বাসা রাখলে পরে পাওয়া যাবে, কিন্তু পরীক্ষা কিন্তু চান্স না পাইলে আর এই কষ্ট আরেক বেশি কষ্ট থেকে যাবে। সেক্ষেত্রে ঈদটাকে অবশ্যই এনজয় করবেন, কিন্তু পড়ালেখার জন্য আপনার বাদ থেকে না যায়। এই একটা মিনিটে একটা শব্দ পড়লে যদি পরীক্ষায় ওই শব্দটা চলে আসে, ওই প্রশ্ন চলে আসে, তাহলে আপনি দেখা যাচ্ছে যে একবার বেশি পেয়ে যাবেন। একবার বেশি পাওয়া মানে অনেক আগায় যাওয়া। সেক্ষেত্রে অবশ্যই প্রশ্নগুলো ভালো করে সলভ করবেন। যে প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্নগুলো আপনি বিএসসিতে পরীক্ষা দিলে ডিপ্লোমার কোর্সগুলো সলভ করবেন, বা অন্যান্য মিড ওয়াইফের যে কোশ্চেনগুলো সেগুলো সলভ করবেন। এই কোশ্চেনগুলো ঘোরায় ফেরায় পরীক্ষায় আসে, আমরা কিন্তু আগেও প্রমাণ দেখাইছি। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই বিষয়গুলো সলভ করে পরীক্ষার হলে যাবেন। আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে। আবার তো আমার সামনে ক্লাস আছে, দেখা হবে সবার সাথে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।